হঠাৎ এক সকালে প্রভুর বাবা মা তাকে ঘুম থেকে উঠিয়ে সোজা নিয়ে আসে মেয়ে দেখাতে। একে তো বয়স কম, তার উপর 1 বছর হলো সে ছেঁকা খেয়ে হয়ে আছে বেকা। তার কি আর বিয়ের প্রতি কোনো আগ্রহ থাকে? বিয়ে করবে না বলে যখন সে মুখ গোমরা করে বসে আছে, তখনই সে জানতে পারে সে যাকে দেখতে এসেছে মেয়েটা তারই কুট্টিকালের বান্ধবী প্রীতি। হুট করে তো আর বিয়ে করা যায় না, তাই একে অপরকে জানতে একদিন ডেটে চলে আসে। আর এই ডেটে এমন কিছু হয় যে প্রীতি শর্ত দেয় প্রভু যদি তার এক্স গার্লফ্রেন্ডের বিয়েতে যায় তবেই প্রীতি এই বিয়েতে রাজি হবে। অতীত আর বর্তমান যখন এমন মারামারি শুরু করে দেয় তখন বেচারা প্রভু আর কি বা করবে, তাই সেও তার বন্ধু রাজেশকে নিয়ে চলে আসে এক্স এর বিয়ে খেতে। আর শুরু হয়ে যায় মজার সব টুইস্ট। কি মনে হয় প্রভু এই বিয়ে থেকে বেঁচে ফিরতে পারবে, নাকি এক্স কে নিয়েই চম্পট দিবে, নাকি আর এক মেয়েকে পটিয়ে ইতিহাসই বানিয়ে ফেলবে? তবে মজার এই গল্পের শেষ পর্যন্ত এটা বুঝতেও পারবেন না প্রভুর জীবনের আসল নায়িকাকে, আর এখানে কে কাকে ভালোবাসে, কেন ভালোবাসে। কারণ এই গল্পের বাতাসেই তো ভালোবাসা উড়ে বেড়াচ্ছে। তাই তো এই গল্পের নাম নীলাভুকু এনমেল ইন্নাটি কোবাম, যার অর্থ লাভ ইন দ্য ইয়ার। আজ এটা নিশ্চিত এই কয় পাগলের পাগলামি দেখে হাসতে হাসতে পেট ব্যথা তো হবেই। আর এমন অন্য ধাঁচের এক গল্প দেখে যতই মন খারাপ থাকুক না কেন, মন একদম ভালো হয়ে যাবে। বিছানায় উল্টা হয়ে ঘুমিয়ে ঘুমিয়ে বন্ধু রাজেশের সাথে ব্রেকআপ সঙ্গে নাচার স্বপ্ন দেখা এই ছেলেটার নাম প্রভু। মা আর বাবা প্রেমে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে থাকা এই দেবদাসকে ডেকে বলে, ওঠেন নবাবজাদা, এক প্রেমে ছ্যাঁকা খেয়ে তো দেবদাস হয়ে গেছেন, আজ বিকালে মেয়ে দেখতে যাব। উঠে মানসিকভাবে প্রস্তুত হন। প্রভু বলে, বাবা এত নাজুক বয়সে কেন এত বড় দায়িত্ব কাঁধে চাপাচ্ছ? মা বলে, আমাদের যখন বিয়ে হয়েছিল তখন তোর থেকেও ছোট ছিলাম। দেবদাস প্রভু বলে, তোমাদের কি আমার উপর একটুও দয়া হচ্ছে না? মা ঠাস করে এক চড় দিয়ে বলে, কিসের দয়া রে? গত 1 বছর ধরে নিজের এমন হাল বানিয়ে রেখেছিস, আর বিয়ের কথা বললেই ওই একই কথা। বাবা বলে, তোর কথা বাদ দে, আমাদের কথা একটু ভাব, আমাদেরও তো ইচ্ছা হয় নাতিপুতিদের সাথে খেলবো। নির্লজ্জ প্রভু বলে, তার জন্য কি আর বিয়ের দরকার? কথা শেষ করার আগেই বাবা মা দুইজনেই 5 করে মোট 10 আঙ্গুলের ছাপ বসিয়ে দেয়। এত বড় ছেলেকে কেউ এভাবে মারে? আপনারাই বলেন। মেয়ে দেখতে এসেও প্রভু বাংলার 5-এর মতো মুখ করে বসে আছে দেখে মা বলে, তোকে দেখে মনে হচ্ছে কোনো বান্দর আদা চাবিয়েছে। প্রভুও কি কম নাকি? প্রভু বলে, মা আমি বান্দর হলে তুমি কি? মাও তার ভুং ভাং ইংলিশে বলে, মায়ের উপর তো ভালোই কথা বলা শিখেছিস। বাবা আর না পেরে দুজনকে থামতে বলে। তারপর কথা ঘোরানোর জন্য বলে, আপনাদের মেয়ে রান্না করতে না পারলে সমস্যা নেই, আমার ছেলে খুব ভালো রান্না করতে পারে। মেয়ের বাবা বলে, কেন, ছেলে কি কুকের চাকরি করে? বেচারা প্রভু অপমানিত বোধ করে বলে, আমি কুক না, শেফের জব করি। কেউ অবশ্য তাকে বেশ একটা পাত্তা দেয় না। তখনই মেয়ের মা মেয়েকে নিয়ে আসলে মেয়েটা প্রভুকে দেখে জিজ্ঞেস করে, আরে তুমি? প্রভু বলে, আরে তুমি প্রীতি না? এবার তো মায়ের চিন্তার শেষ নেই। মা জিজ্ঞেস করে, তুই কি এই মেয়ের প্রেমেও ছ্যাঁকা খেয়েছিলি নাকি? প্রীতি বলে, প্রভু আর আমি স্কুলে একসাথেই পড়েছি। ব্যাস, এবার তো প্রভু না বলার সুযোগ পেয়েই গেল। প্রভু বলে, আসলে আমরা একসাথে পড়েছি তো, তাই কেউ কখনো একে অপরকে ওই নজরে দেখিনি, তাই আমাদের একটু সময় লাগবে। প্রীতি বলে, হ্যাঁ 1 সপ্তাহ একে অপরকে চিনে নেই, তারপর কোনো সিদ্ধান্তে আসবো। বাবা বিরক্ত হয়ে প্রভুকে বলে, তোর জীবনে কোনো কিছু কি স্বাভাবিকভাবে হতে পারে না? বেচারা প্রভু আর কি বা বলবে, বোকার মতো ভ্যাল ভ্যাল করে তাকিয়েই থাকে। বন্ধুর বিয়ে হচ্ছে শুনে রাজেশ খুশি হবে কি উল্টা মন খারাপ করে বলে, তুই তো এখনো বাচ্চা, এত জলদি বিয়ে, আর তোর পাশে অন্য কারো নাম আমি তো ভাবতেই পারছি না। প্রভু বিরক্ত হয়ে বলে, বিয়ের কথা চলছে, বিয়ে এখনো হয়নি, আমি ওকে মানা করে দিব, ব্যাস। তবে প্রীতিকে মানা করা এত সহজ না, কারণ যতবারই প্রীতির সাথে দেখা হয় ততবারই সে তার 1000টা প্রশ্নের ঝুড়ি নিয়ে বসে। কখনো জিজ্ঞেস করে প্রভুর কি পছন্দ কি অপছন্দ, তো কখনো জিজ্ঞেস করে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা পছন্দ, তো কখনো জিজ্ঞেস করে জয়েন্ট ফ্যামিলি না সিঙ্গেল ফ্যামিলি পছন্দ। এত প্রশ্নের বানে জর্জরিত হয়ে প্রভু বলে, দেখো ভালোবাসা একটা অনুভূতি যেখানে সবকিছু অজান্তেই হয়, তাহলে এত প্রশ্ন কেন করছো? প্রীতি বলে, এটা ভালোবাসা না, এটা হলো বিয়ের সম্পর্কের ব্যাপারে, তাই 1000টা প্রশ্ন তো করতেই হবে। যাই হোক, প্রভু একদিন রাজেশকে প্রীতির সাথে পরিচয় করিয়ে বলে, এ হলো আমার কুট্টিকালের বেস্ট ফ্রেন্ড, যদি আমার সম্পর্কে জানতে হয় তাহলে একে জিজ্ঞেস করলেই সব জেনে যাবে। প্রীতি বলে, বাহ, এমন বন্ধু থাকা তো ভাগ্যের ব্যাপার। এই কথা শুনে গর্বে রাজেশের 32টা দাঁত বের হয়ে যায়। কিন্তু প্রীতি যখনই বলে, যতই বেস্ট ফ্রেন্ড হও না কেন, আমাদের যদি বিয়ে হয়ে যায় তাহলে যে কোনো সময় বাসায় আসো, কোনো সমস্যা নেই, তবে ঠিক রাত 8টার আগে বাসা থেকে বের হয়ে যাবে, তাহলেই আমাদের সবার মধ্যে সম্পর্কটা ভালো থাকবে। তখনই বেচারার মুখটা মলিন হয়ে যায়।
রাজেশ বলে প্রথম দিনই মেয়েটা এমন বলছে, না জানি ভবিষ্যতে কি হবে, এর থেকে ভালো আমি কেটে পড়ি বলেই দেয় হাঁটা। বাসায় ফেরার সময় প্রীতি প্রভুকে বলে আমার 2 বছর একটা রিলেশন ছিল, তবে আমাদের ব্রেকআপ হয়ে গেছে। কেন হয়েছে তা পরে বলবো। প্রভু বলে আমারও একটা গার্লফ্রেন্ড ছিল, পুরো 1 বছর গভীর ভালোবাসায় ছিলাম, তারপর ব্রেকআপ। কেন হয়েছে সেটা পরে বলবো। প্রীতি মুচকি এসে জিজ্ঞেস করে তাহলে তুমি কি আমার স্বামী হবে? আমার ছোটবেলার স্বপ্ন তাহলে তোমাকে নিয়েছিল? প্রভু বলে তা ঠিক জানি না। প্রীতি বলে ঠিক আছে, আগামীকাল ফাইনাল একটা ডিনার করি, তারপর না হয় সিদ্ধান্ত নেওয়া যাবে। প্রভু হঠাৎ বলে তোমাকে অনেক সুন্দর লাগছে, স্কুলেতে তো সুন্দর ছিলে না? প্রীতি হেসে হাঁক করলে দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। প্রীতি বলে শান্তি শান্তি লাগছে তাই না? প্রভু বলে হ্যাঁ। যাই হোক, পরের দিন প্রভু প্রীতির সাথে দেখা করতে যাওয়ার আগে একটা স্প্রের বোতল পুরো শেষ করছে দেখে রাজেশ বলে দোস্ত তুই কি ভেবে দেখেছিস? আর কিছু বলার আগেই মা এসে বলে খবরদার আমার ছেলের কান ভরবি না। প্রভু বলে দেখ সত্যি এটাই, আমি প্রীতিকে কখনোই ভালোবাসতে পারবো না, কিন্তু তাই বলে কি সারা জীবন অতীতের জন্য বসে কান্না করব? এটা তো বোকামি তাই না? আর তাছাড়াও প্রীতির কাছে একটা শান্তি শান্তি অনুভূতি আছে, তাই এগিয়ে যাওয়াই ভালো। তবে এটা বুঝলাম না ওদের বাসার ছাদে কেন ডেকেছে? মা বলে তোর মা মেয়েটাকে পছন্দ করেছে, বুঝতে হবে মেয়েটা অনেক ভদ্র পরিবারের। যাই হোক, মা আর বন্ধু থেকে বিদায় নিয়ে প্রভু ফুরফুরে মুড়ে বের হতেই যাচ্ছিল, তখনই বাবা বলে তোর পার্সেল এসেছে দেখতো। প্রভু বলে না না এসে দেখবো। বাবা বলে আরে গুরুত্বপূর্ণ কিছু তো হতে পারে তাই না? প্রভু বিরক্ত হয়ে পার্সেলটা খুলতেই হতবম্ব হয়ে যায়, চোখ থেকে আপনা আপনি পানি পড়তে থাকে। প্রভুকে এভাবে দেখে রাজেশ জিজ্ঞেস করে কি হয়েছে, বলেই হাতের কাগজটা দেখে বলে এসব বাদ দে তো, যা তুই, আজ তোর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন, আর এটাই হয়তো সাইন যে তোর সব ভুলে যেয়ে এগিয়ে যাওয়া উচিত। কিছুক্ষণ পর প্রভু বাংলার 5-এর মতো মুখ করে প্রীতির বাসায় আসে, দেখে প্রীতি পুরো ছাদ সুন্দর করে সাজিয়েছে, তবে প্রভুর মুখে একটুও হাসি নেই। প্রীতি জিজ্ঞেস করে সব ঠিক আছে তো? প্রভু বলে হ্যাঁ। প্রীতি ড্রিঙ্ক সার্ভ করে হাসতে হাসতে গল্প করতে থাকে, কিন্তু প্রভু অন্যমনস্ক হয়ে বসে আছে। প্রীতি বলে আমি তো বিয়েতে রাজি, কিন্তু তোমার মতামত তো এখনো শুনিনি। তবুও প্রভুকে অন্যমনস্ক দেখে আবারও জিজ্ঞেস করে হয়েছে কি? প্রভু কোনো কথা না বলে একটা কাগজ বের করে দেয়। প্রীতি কাগজটা খুলতেই দেখে এটা একটা বিয়ের দাওয়াতের কার্ড, অনিরুদ্ধ আর নীলা নামের কারোর বিয়ে। প্রভু মুখটা মলিন করে বলে নীলা আমার এক্স গার্লফ্রেন্ড। প্রীতির বেশ রাগ হলেও দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বলে ভেবেছিলাম এসব নিয়ে কথা বলার জন্য পুরো জীবন পড়ে আছে, এখন মনে হচ্ছে আজই সব শুনতে হবে। নাও তোমার গল্প শুরু করো। প্রভু এক গ্লাস ওয়াইন নিয়ে বলে আমার লাভ স্টোরি তেমন স্পেশাল কিছু না, আর 10টা লাভ স্টোরির মতোই। একদিন রাজেশ আর প্রভু কুকিং এর ক্লাস করছিল, তখনই তাদের বন্ধু রবি কল দিয়ে নিচে ডাকে। রবি বলে আমাদের রিলেশনের 7 বছরের অ্যানিভার্সারি উপলক্ষে কাল একটা বড় পার্টি রেখেছি, বড় কোনো শেফের ব্যবস্থা করে দে না প্লিজ। রাজেশ বলে আমরা 1 মে পড়াতে পারছি না, আর তুমি 7 বছর পূর্তির পার্টি করছো? প্রভু বলে চিন্তা করিস না, আমরাই শেফের কাজ করে দিব, মনে করিস এটা আমাদের পক্ষ থেকে উপহার। পরের দিন পার্টিতে প্রভু আর রাজেশ গানের তালে তালে লাইভ রান্না করছে, তখনই রবির গার্লফ্রেন্ড শ্রেয়া এসে বলে নীলাকে দেখেছো? রবি প্রভুকে বলে চল তোকে শ্রেয়ার বেস্ট ফ্রেন্ড নীলার সাথে পরিচয় করে দিই। শ্রেয়া নীলাকে ডাকতেই নীলা তাকাতেই তার অবস্থা দেখে রবি হাসতে থাকে, কারণ নীলা হাবাইতের মতো এক গাদা খাবার মুখে পুরে খাচ্ছে। রবি কিভাবে হাসতে দেখে নীলা বলে খাবারটা এত মজার যে নিজেকে আটকাতে পারলাম না। শ্রেয়া প্রভুকে নীলার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে ও হলো নীলা, যে এই দুনিয়াতে এসেছেই খাওয়ার জন্য। রবি গর্ব করে বলে যা রান্না খেয়ে তুমি পাগল হয়ে গেছো সে হলো আমার এই ফ্রেন্ড প্রভু। পরিচয় পর্ব শেষে প্রভু রাজেশের সাথে রান্নায় ব্যস্ত হয়ে যায়, তবে নীলার মন পড়ে থাকে প্রভুর রান্নার দিকে, তাই সে প্রভুর রান্না দেখতে আসে। প্রভু নীলাকে রাজেশের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে কি খাবে বলো? নীলা বলে কাউকে বলো না প্লিজ, তবে আমি না শুটকি মাছের তরকারি খুব পছন্দ করি। প্রভু বলে এখানে তো শুটকি নেই, তবে তুমি চাইলে একটা মাছের ডিশ করতে পারি। নীলা রাজি হতেই প্রভু রান্না শুরু করে দেয়। মাছের এক বাইট নিয়েই নীলার চোখে পানি চলে আসে। নীলা বলে সেই ছোটবেলায় মা মারা গেছে, এরপর কুকে রান্না খেয়ে বড় হয়েছি, এত বছর পর তোমার রান্না খেয়ে মায়ের কথা মনে পড়ে গেল, থ্যাংক ইউ। নীলার এত প্রশংসা শুনে প্রভু মুগ্ধ হয়ে নীলাকে দেখতে থাকে। ব্যাস এভাবেই পার্টির বাকি সময় রান্না করতে করতে গল্প করতে থাকে। পার্টি শেষে সবাই বিদায় নিয়ে চলে গেল, ফেসে যায় এই দুই বেস্ট ফ্রেন্ড, কারণ এই মাতাল কাপলের শখ জেগেছে তারা এই রাতে লং ড্রাইভে যাবে। প্রভু রবিকে মানা করলেও রবি শোনে না, কারণ তার জন্য তার গার্লফ্রেন্ড শ্রেয়ার কথাই শেষ কথা। শ্রেয়া আবার নীলাকে ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু করে যে আজ রাতে তার সাথে ঘুরতেই হবে। নীলা যাচ্ছে শুনে প্রভুও রাজি হয়ে যায়। বেচারা রাজেশকে
রবিকে একাই বাসায় ফিরতে হয়। গাড়িতে এই ক্রিঞ্জ কাপলের পাশে বসে দুইজনের লুতুপুতু কথা শুনতে শুনতে নীলা আর প্রভুর তো কান পচে যাওয়ার মতো অবস্থা। এরপর এক বিচে এসে দুই মাতাল সমুদ্রের পাড়ে মাতলামি করতে থাকে। পাশেই নীলা আর প্রভু গল্প করছে। হঠাৎ এক জেলেকে জাল ছাড়তে দেখে প্রভু কি মনে করে যেন দৌড়ে তার কাছে যায়, তারপর আবার দৌড়ে কোথায় যেন যায়, তারপর দৌড়ে বোটে নিচে এসে স্টোভ জ্বালিয়ে পাশেই টমেটো আর পেঁয়াজ কাটতে বসে। নীলা হতবাক হয়ে জিজ্ঞেস করে, কি করছো তুমি? প্রভু বলে, আজই তুমি তোমার পছন্দের শুটকির তরকারি খাবে। প্রভুর এমন পাগলামি দেখে নীলা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর শুটকি রান্না করে নীলাকে দিলে নীলা এক চামচ মুখে নিতেই চোখ বুজে একদম স্বাদের জাদুতেই হারিয়ে যায়। পরের দিন সকালে উঠতেই প্রভু দেখে নীলা তাকে ইনস্টাগ্রামে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। খুশিতে কি যে করবে দিশা না পেয়ে রাজেশকে কল দিয়ে জিজ্ঞেস করে, নীলা রিকোয়েস্ট দিয়েছে, কি করব? রাজেশ বিরক্ত হয়ে বলে, তা আমি কি জানি? শোন, এসব ভাব দেখানো মেয়েদেরকে মানায়, ছেলেদেরকে না, তাই বেশি নাটক না করে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কর। তা প্রেম কতদূর গড়ালো? প্রভু বলে, আরে ছেলে আর মেয়ে কি বন্ধু হতে পারে না নাকি? রাজেশ বলে, কাল কিভাবে হেসে হেসে কথা বলছিলি সব দেখে বুঝেছি, তাই নাটক কম করো প্রিয়। কল কেটে প্রভু মুচকি হাসতে হাসতে নীলার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয়। পরের দিন মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই রাজেশ আর প্রভু বাইকে করে কোথাও যাচ্ছে। রাজেশ বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, এই রবি কি ডাকার সময় পায় না নাকি? হয়েছে কি? প্রভু বলে, তা তো গেলেই জানতে পারবো। দুইজন তাড়াহুড়া এসে দেখে রবি বসে বসে শ্রেয়াকে মেসেজ করছে। প্রভুকে দেখে সে যেন জান ফিরে পায়। রবি বলে, দেখ আমার সাথে শ্রেয়ার ঝগড়া হয়েছে, কলও ধরছে না আর মেসেজও সিন করছে না, তুই একটু কল দিয়ে বল না, আমি 2 দিন ধরে না খেয়ে অসুস্থ হয়ে গেছে। প্রভু রবির সামনে টেবিলের দিকে তাকিয়ে দেখে সেখানে নানা পদের খাবার। রবি নির্লজ্জের মতো হেসে বলে, আহা জানিস তো আমি এবার না খেয়ে থাকতে পারি না। প্রভু বিরক্ত হয়ে শ্রেয়াকে কল দিলে শ্রেয়া কল রিসিভ করে না। প্রভু জিজ্ঞেস করে, সত্যি করে বলতো কি হয়েছে? রবি বলে, আসলে সেদিন মাঝরাতে হিমা আমাকে মেসেজ দিয়েছে, এটা দেখে শ্রেয়া রেগে গেছে। রাজেশ বলে, তার গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও কোনো ছেলেকে অন্য মেয়ে 12টার সময় মেসেজ দিলে রাগ তো করবেই। রবি বলে, প্লিজ তোরা একটু শ্রেয়ার বাসায় গিয়ে ওর রাগটা ভাঙা, শ্রেয়ার বেস্ট ফ্রেন্ড নীলাও তো ওর সাথেই আছে, তোরা কি আমার জন্য একটুকুও করবি না? কিসের রবি, কিসের রবির গার্লফ্রেন্ড? নীলার নামটা শুনেই প্রভু 2 না 4 না একদম 10 পায়ে রাজি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। বৃষ্টিতে ভিজে পুড়ে আসে শ্রেয়ার বাসায়। নীলাকে দেখেই রাজেশকে বলে, রবিনা তোকে কি কি বলতে বলেছে তুই বল, আমি আর নীলা বাইরে দাঁড়াচ্ছি। বেচারা রাজেশ তো বোকা বনে যায়, বোকার মতো বলে, পাঠালো তোকে, আমি কি বলবো? কে শোনে কার কথা? নীলাকে নিয়ে সোজা বেলকনিতে চলে আসে। একেই বলে সুযোগের সৎ ব্যবহার, মানে বন্ধুর গার্লফ্রেন্ডকে রাজি করার বাহানায় নিজের পথ পরিষ্কার করছে আর কি। নীলা বলে, তোমার ইনস্টাগ্রামে শুধু তোমার কুকিং এর ভিডিও দেখেই তো আমার লোভ হচ্ছিল, আসলে রান্না হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর আর্ট। নীলা থেকে এমন কথা শুনে প্রভু হতবাক হয়ে তাকিয়ে থাকে। প্রভু বলে, এই প্রথম আমার প্রফেশনকে কেউ এতটা সম্মান দিল। বাকিরা সবসময় ছেলে মানুষ রান্না করে শুনলেই তার ছেলের নজরে তাকায়, আর মেয়েরা তো আইটি প্রফেশনের ছেলে বা ডক্টর ইঞ্জিনিয়ার খোঁজে। ভেতরে বেচারা রাজেশের তো নাকানি চুবানি অবস্থা, সে শুধু আমতা আমতা করছে, কারণ বেচারা জানেই না তাকে আসলে কি বলতে পাঠানো হয়েছে। তাই আন্দাজে বলে, জানো রবি 2 দিন গোসল করেনি আর 1 সপ্তাহ না খেয়ে আছে। শ্রেয়া রেগে বলে, ঝগড়া হয়েছেই 2 দিন হলো, আমাকে ভূগোল পড়াচ্ছ? রাজেশ না পেরে দৌড়ে এসে প্রভুর কাছে সাহায্য চাইলে প্রভু নীলাকে বলে, প্লিজ শ্রেয়াকে বোঝাও, নাহলে রবি আমাদেরকে জ্বালিয়ে মারবে। নীলা বুঝিয়ে বলতেই শ্রেয়া রবির সাথে দেখা করতে রাজি হয়ে যায়। সবাই গাড়িতে যাচ্ছে আর বেচারা রাজেশ বাইক স্টার্ট দিচ্ছে। নীলা হঠাৎ গাড়ি থেকে নেমে বলে, আমার বাইক অনেক পছন্দ। এই কথা শুনতেই প্রভু রাজেশকে কল করে বলে, তুই বলবি তুই বাইক চালাতে পারিস না। বেচারা রাজেশ বোকার মতো তাকিয়ে থাকে, এসে কোথায় ফেসে গেল। নীলা আসতেই রাজেশ বলে, আমি বাইক চালাতে পারি না। নীলা জিজ্ঞেস করে, তাহলে বাইক স্টার্ট দিলে কিভাবে? রাজেশ আবুল তাবুল বোঝাতেই যাবে, তখনই প্রভু বলে, আমি বাইক চালাতে পারি, সারা রাস্তা তো আমিই চালিয়ে আনলাম। বন্ধুর এমন দাহা মিথ্যা শুনে রাজেশ আর তালি না বাজিয়ে পারে না। বৃষ্টির মধ্যে বাইকে যেতে যেতে নীলা বলে, আমি তো A.R. রহমানের ফ্যান, বৃষ্টির মধ্যে শুধু তার গানই মনে পড়ছে। আর তোমার? প্রভু বলে, ইলিয়া রাজু আমার প্রিয়। এইবার এদের মধ্যে কে ভালো তা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়ে গেলে প্রভু হঠাৎই নীলাকে রাস্তার মধ্যে নামিয়ে গাড়ি ঘুরিয়ে আবার এসে বলে, ওঠো, এরপর আর কখনো এদেরকে তুলনা করবে না, দুইজন তাদের দুজনের জায়গায় ভালো। বেচারি নীলা হতবাক হয়ে তাকিয়ে থাকে, এ আবার কেমন ব্যবহার? এদিকে গাড়িতে রাজেশ শ্রেয়ার নুডলসের মতো চুল দেখে বলে, চুলগুলো কি আসল? শ্রেয়া রেগে তাকালে আমতা আমতা করে বলে, তুমি গিয়ে রবিকে হাক করে নিও, বেচারা অনেক কষ্টে আছে। শ্রেয়া বলে, জীবনেও না, আজই ব্রেকআপ করব। রবি তখন হাপুস কুপুস করে খাচ্ছে, তখনই শ্রেয়াকে আসতে দেখে বেচারা ভেবা চাকা খেয়ে যায়। দৌড়ে এসে বলে, কিউটি পাই, তুমি যদি একবার বলো আমি ওই হিমাকে
বোন বলে ডাকবো। শ্রেয়া বলে এখনই কল দিয়ে বোন বলবে আর কল লাউড স্পিকারে থাকবে। উপায় না পেয়ে রবি হিমাকে কল দিয়ে বলে তুমি আজ থেকে আমার বোন, আর কোনোদিন আমাকে কল করবে না। হিমা তো দেয় কয়েকটা গালি। সবাই রবির অবস্থা দেখে হাসতে থাকে। শ্রেয়ার সব রাগ ভুলে রবিকে জড়িয়ে ধরলে রাজেশ বিড়বিড় করে বলে এই মেয়ে তো কেবলই বললো আজ নাকি ব্রেকআপ করবে। শ্রেয়া আর রবির প্যাচআপ হয়ে যাওয়ায় সাথে সাথেই পার্টি করতে চায়। রাজেশ বিরক্ত হয়ে বলে কিছু হলেই পার্টি, কখনো অ্যানিভার্সারি, কখনো ব্রেকআপ, কখনো প্যাচআপ, এদের তালবাহানা আমি আর বুঝি না। সবাই নীলাকে খুঁজতে সামনের দিকে তাকাতেই দেখে পেটুক নীলা হাবাইদের মতো খেতে আছে। নীলার অবস্থা তো আমার মতো, খাবার পেলে তার আর কিছুই লাগে না। সবাই সোজা চলে আসে সমুদ্রের পাড়ে। বৃষ্টির মধ্যে রবি, শ্রেয়া, রাজেশ, নীলা আর প্রভু সমুদ্রে নেমে লাফালাফিতে ব্যস্ত। অনেকক্ষণ পর সবাই পাড়ে এসে ক্লান্ত হয়ে বালির উপরে শুয়ে পড়ে। হঠাৎই কয়েকটা গুন্ডা এসে জিজ্ঞেস করে তোমরা এখানে কি করছো? রাজের সাথে মেয়ে থাকায় ভয়ে ভয়ে বলে ঘুরতে এসেছিলাম, এখনই চলে যাচ্ছি। শ্রেয়া আগ বাড়িয়ে বলে আমার বাবা পুলিশে আছে, তোমাদের নামে কমপ্লেন করে দিব। গুন্ডাগুলো রেগে গেলে রাজেশ থামিয়ে বলে না না দাদা, আমরা এখনই যাচ্ছি। গুন্ডাগুলো রুমাল পেতে নীলাদের কাছ থেকে টাকা পয়সা গয়না সব খুলে নেয়। রাজেশ বলে চলো আমরা যাই। গুন্ডাগুলো বলে মেয়ে দুটাকে রেখে যাও। প্রভু সামনে এসে রবিকে বলে তোরা গাড়িতে যা, আমি দেখছি। বলেই গুন্ডাদের চকমা দিয়ে গয়নাগুলো রবির কাছে ছুড়ে মেরে প্রভু দেয় এক দৌড়। রবি, শ্রেয়া, নীলা দেয় আরেক দিকে দৌড়, আর রাজেশ অন্যদিকে। গুন্ডাগুলো প্রভুর পিছনে দৌড়াতে থাকে। গাড়িতে উঠে শ্রেয়া, রবি আর নীলা ভয়ে কাঁপছে। শ্রেয়া জিজ্ঞেস করে প্রভুর কি হলো? রবি বলে জানি না। নীলা ভয়ে স্তব্ধ হয়ে বসে থাকে। তখনই পাশ থেকে বাইকে করে প্রভু আর রাজেশকে চিল মোড়ে আসতে দেখে নীলার মুখে হাসি ফুটে ওঠে। এমনই এক ভয়ানক অ্যাডভেঞ্চার করে এসে প্রভু আর রাজেশও হই হুল্লোড় করছে। শ্রেয়া নীলাকে মুচকি হাসতে দেখে জিজ্ঞেস করে এই হাসির কারণ কি প্রভু? আমি কেমন যেন প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। নীলা মুচকি হেসে হ্যাঁ বলতেই শ্রেয়া জিজ্ঞেস করে তা প্রপোজ কবে করবি, নাকি প্রভুর আশায় থাকবি? নীলা বলে প্রভুর অপেক্ষাতেই থাকবো, তবে আমার মনে হয় না ও এত সহজে কখনো প্রপোজ করবে। এদিকে প্রভু তার বাবাকে বলে বাসাটা নতুন করে সাজাতে হবে, কারণ আমি নীলা নামের এক মেয়েকে ভালোবাসি। আগামী বছরই পড়ালেখা শেষ করে 6 মাসের মধ্যে চাকরি খুঁজে নিব, তারপর আমরা বিয়ে করলে তো এখানেই থাকবো। নীলার পরিবার ওকে অনেক আদরে আহ্লাদে বড় করেছে, তাই এখানে এনেও তো সেভাবেই রাখতে হবে। বাবা বলে আগে আমি ওই মেয়ের সাথে কথা বলতে চাই। রাজেশ চিৎকারি করে বলে আরে আঙ্কেল, ওকে আগে প্রপোজ তো করতে বলেন, আগে থেকেই বিয়ের প্ল্যান বানিয়ে বসে আছে। বাবা হেসে বলে তুই আগে ওই মেয়ের সাথে কথা বল। রাজেশ বলে তাহলে তো আপনার বাসা আরো 30 বছর এমনই থাকবে। প্রভু বেচারার মনটাই খারাপ হয়ে যায়। শ্রেয়ার বার্থডে পার্টিতে সবার রিউনিয়ন হয়। একদিকে শ্রেয়া নীলাকে বলে তুই আগে কিছু বলবি না, তো অন্যদিকে রাজেশ প্রভুকে বলে তুই আগে ওর ভাবসাবটা বুঝে নে। রাজেশ নীলার জন্য একটা অরেঞ্জ জুস নিয়ে যেতে গেলে শ্রেয়া তাদের ড্রিঙ্কস মিশিয়ে দেয়। রাজেশ অবাক হয়ে জিজ্ঞেস করে এটা কি করলে? শ্রেয়া বলে আজ আমার জন্মদিন, এসব না খেলে কি হয় নাকি? রাজেশ ভয়ে ভয়ে জুসটা নীলাকে দিলেই নীলা এক ঢোকে সব শেষ করে দেয়। পুরোটা জুস খাওয়ার পর নীলা কিঞ্চিত মাতাল হয়ে ডান্স করতে লাগলেই বার থেকে প্রভু তাকে তাকিয়ে দেখে। বারটেন্ডার জিজ্ঞেস করে প্রপোজ করেছেন? প্রভু বলে না। বারটেন্ডার বলে আমার কাছে একটা আইডিয়া আছে, আপনি গিয়ে নাচের অফার দেন। বলতে না বলতেই নীলা এসে প্রভুকে নাচ করতে বলে। প্রভুর মনে তো লাড্ডু ফুটতে থাকে। দুইজন দুনিয়াদারি ভুলে নাচতে শুরু করে। হঠাৎ কাছাকাছি আসতে গেলেই নীলা জোরে ঢেকুর তোলে। ইয়াক! প্রভু তাড়াতাড়ি নীলাকে ওয়াশরুমে নিয়ে এসে মাথাটা ধরে বমি করায়। কিছুটা সুস্থ হয়ে নীলা বলে তুমি অনেক ভালো, আই লাভ ইউ। এই যেন মেঘনা চাইতেই জল। প্রভু 2 সেকেন্ডের জন্য থমকে গিয়ে হঠাৎই হাসতে থাকে। নীলা জিজ্ঞেস করে এত হাসার কি হলো? প্রভু বলে প্রপোজের জন্য খুব ভালো জায়গায় বেছে নিয়েছো। বাহ বাহ। নীলা বলে তা কি করব, ওরা আমার ড্রিঙ্কসে কি যেন মিশিয়ে দিয়েছে। প্রভু বোকার মতো তাকিয়ে বলে আমিও তোমাকে ভালোবাসি। শুরু হয়ে যায় দুজনের দুষ্টু মিষ্টি প্রেমের কাহিনী। প্রভু নীলাকে বাসায় নিয়ে আসলে বাবা মা তাকে দেখে বেশ খুশি হয়ে যায়। নীলা প্রথমবার এখানে এসে বেশ নার্ভাস। মা প্রভুকে বলে দোকান থেকে নীলার জন্য খাবার নিয়ে আয়। প্রভু চলে গেলে বাবা নীলাকে বলে দেখো আমার ছেলে অনেক ভালো মনের মানুষ, তোমাকে প্রপোজ করার আগে আমাদেরকে জানিয়েছিল, আর আজ তোমাকে জানিয়ে বাসায় নিয়ে এসেছে, তা তোমারও কি এমনটাই করা উচিত না? নীলার মুখটা মলিন হয়ে যায়। বাবা বলে তুমিও আগে তোমার বাসায় বলতে। প্রভুকে বাসায় নিয়ে গিয়ে পরিবারের সাথে পরিচয় করিয়ে তারপর একে অপরকে ডেট করতে। নীলা বলে আমার বাবা অনেক ভালো মানুষ, সে কখনো কারোর অনুভূতিতে আঘাত করবে না। বাবা প্রভুকে অবশ্যই মেনে নিবে। বাবা বলে তাহলে কালকেই প্রভুকে পরিচয় করিয়ে দাও। মা বলে তুমি অনেক বড় ঘরে বড় হয়েছো, তোমার বাবা তোমাকে আল্লাহ দিয়ে বড় করেছে। প্রভু তো সেজন্য আমাদের বাসার সব পরিবর্তন করতে চায় যেন তোমার কোনো সমস্যা না হয়, সেই জন্যই বলছি যদি বাবার অনুমতি নিয়ে নাও তাহলেই ভালো হবে। এরপর আমরাও সেভাবে বাসা সাজানোর কাজ শুরু করব। বাবা বলে আমরা তোমাকে মন থেকেই আমাদের ছেলের স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। পরের দিন গাড়িতে করে নীলা প্রভুকে তার বাসায় নিয়ে আসে। প্রভু হা হয়ে দেখে এটা বাসা তো না, যেন কোনো এক রাজপ্রাসাদ। লনে ঘোড়া, পার্কিং এ 4 থেকে 5টা গাড়ি। ভেতরে গেলে বাসা দেখে
দেখে প্রভু হা হয়ে থাকে। নীলা বাবার কাছে নিয়ে আসলে প্রভু বেশ নার্ভাস হয়ে হাই বলে। নীলা তার বাবাকে বলে, তোমাকে না জানিয়ে কখনো কিছু করিনি, তাই ওকে এখানে নিয়ে এসেছি। আমরা একে অপরকে ভালোবাসি, বিয়ে করতে চাই। নীলার বাবা স্বাভাবিকভাবেই বলে, যাও কফি নিয়ে আসো। নীলা দৌড়ে কফি আনতে যায়। প্রভু সোফায় বসলে নীলার বাবা জিজ্ঞেস করে, কি করো তুমি? প্রভু বোকার মতো বলে, ক্যাটারিং কলেজে শেফের কোর্স করছি, ফাইনাল ইয়ার। নীলার বাবা জিজ্ঞেস করে, আয় উপার্জন তো করো না? বোকা প্রভু না ভেবে বলে, না। বাবা জিজ্ঞেস করে, তাহলে বিয়ে করে কিভাবে সামলাবে? প্রভু বলে, এই প্রশ্ন তো আমিও নীলাকে করেছিলাম, কিন্তু সে বলেছে আমি যেই সেক্টরে থাকি না কেন অনেক উন্নতি করব। বাবা বলে, বিয়ের পর যতদিন না ভালো চাকরি পাবে ততদিন কিভাবে চলবে? ওহো, আমি তো আছি, তাই না? তোমাদের মতো ছেলেদের চিন্তা বড় লোকের মেয়ের সাথে প্রথমে বন্ধুত্ব, তারপর প্রেমের জালে ফাঁসাবে। এখন আর পড়াশোনা বা জব ফিউচার এসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। তোমরা চাও একটা বড়লোক ঘরের মেয়ে। প্রভুর এবার আতে ঘা লাগলে বেশ ভাব নিয়ে বলে, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, অল্পতে কিভাবে সন্তুষ্ট থাকতে হয় আমি জানি। বামুন হয়ে যাদের হাত বাড়ানোর শখ আমার নেই। আপনার হয়তো 10টা গাড়ি আছে, কিন্তু এক সময়ে আপনি একটা গাড়িতেই চলতে পারবেন। এক ডেকচি বিরিয়ানি রেঁধে খাবেন, তবে একবারে ততটুকুই খেতে পারবেন যতটুকুতে আপনার পেট ভরবে। এ বাসায় হয়তো 10টা বেডরুম আছে, কিন্তু ঘুমাবেন তো একটাতেই, তাই না? আমার নজর দিয়ে ভাবলে আমরা দুজনেই একই লেভেলে আছি। তখন নীলা কফি নিয়ে এসে এসব শুনে জিজ্ঞেস করে, তুমি এইভাবে কেন কথা বলছো? বাবা জিজ্ঞেস করে, বিয়ের পর কি আমার মেয়ে তোমাদের মতো স্ট্রাগল করবে? সকল ধরনের সুযোগ সুবিধায় বড় হওয়ার পর এভাবে কোনোদিন মানিয়ে নিতে পারবে? তোমরা হয়তো কিছু সময়ের জন্য খুশি থাকবে, কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করবে কে? নীলা বাবাকে জিজ্ঞেস করে, তুমি এমন ভাবে কেন কথা বলছো? প্রভু বলে, আমরা একে অপরকে ভালোবাসি। আমার মনে হচ্ছে আপনার সাথে কথা বলে কোনো লাভ নেই। আপনার মাথায় তো শুধু টাকার কথাই আটকে আছে। নীলা প্রভুকে ঝাড়িয়ে দিয়ে বলে, তুমি আমার বাবার সাথে এভাবে কথা বলতে পারো না। বাবা প্রভুকে বলে, শুনেছো আমার মেয়ে কি বলেছে? যাও এখান থেকে। নীলা রেগে বলে, বাবা আমি ওকে ভালোবাসি, ও আমার জন্য ততটাই গুরুত্বপূর্ণ যতটা তুমি। প্রভু তুমি এখন যাও, কাল আমি কল দিব। প্রভু মুচকি হেসে বের হয়ে যায়। নীলা তার বাবার ব্যবহারে বেশ কষ্ট পেয়ে রেগে চলে যায়। প্রভুর বাবা মা এসব শুনলে বলে, লোকটা একদম 80 দশকের ভিলেনের মতো। এদিকে নীলার বাবা নীলার রাগ ভাঙাতে বলে, আমি শুধু জানতে চাচ্ছিলাম বিয়ের পর তোকে কেমন রাখবে, ছেলে বড় লোক হোক কিংবা গরিব, বিষয়টা সেটা না। কেন জানি ওকে ভালো মনে হচ্ছে না, ও একটা গুন্ডা। আমার ভয় করছে আমি মারা যাওয়ার পর তোকে ও কিভাবে রাখবে, সেটাকে আমি জানতে চাইবো না? নীলা বলে, তুমি এত কেন ভাবছো? বাবা বলে, ভুলে যাও ওকে। নীলাও জেদ করে বলে, আমি ওকে ভালোবাসি, ওর মন অনেক ভালো। ওকে ঠিকভাবে না জেনেই তুমি এভাবে কিভাবে বলতে পারো? অন্তত একটা সুযোগ তো দাও। বাবা জিজ্ঞেস করে, আমার অমতেই বিয়ে করবি? নীলা বলে, না, তবে একটা সুযোগ দিলে কি সমস্যা? এরপর যদি ভালো না লাগে বাবা জিজ্ঞেস করে, তাহলে কি? নীলা বলে, তখন দেখা যাবে। বলেই মুখ ঘুরিয়ে কান্না করতে থাকে। মেয়ের মন রাখতে বাবা বলে, ঠিক আছে। নীলা খুশি হয়ে বাবাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর নীলা প্রভুকে কল দিয়ে খুশির সংবাদটা জানায়। পরের দিন প্রভু নীলার বাবার সাথে দেখা করতে আসে। দুজনেই বেশ ভাব নিয়ে সামনাসামনি বসা। বেশ কিছুক্ষণ পর বাবা নীলাকে বলে, আমি ওর সাথে একা কথা বলতে চাই। নীলা মানতে না চাইলেও বাবা বলে, চিন্তা করিস না। নীলা চলে গেলে বাবা বলে, দেখো আমি তোমাকে পছন্দ করি না আর করবও না। নীলা কান্না করছিল আর আমি ওর কান্না দেখতে পারি না, তাই আগামী 10 দিন তোমাকে আমার সাথে রাখবো। প্রভু হিরোর মতো ভাব নিয়ে সানগ্লাস পরে বলে, আই ডোন্ট কেয়ার। একদিন নীলা প্রভুর সাথে কথা বলতে বলতে মুভি দেখতে যাওয়ার প্ল্যান বানায়। বাবা বলে, আমিও যাব, কারণ নীলাই তো বলেছে প্রভুকে কাছ থেকে জানতে। নীলাও হ্যাঁ বলে দেয়। রাতে হলের সামনে নীলা গাড়ি থেকে নামলে প্রভু অনেক খুশি হয়ে যায়, কিন্তু পর মুহূর্তেই অপর দিক থেকে তার শ্বশুরকে নামতে দেখে বেচারার মুডের 12টা বেজে যায়। হলের ভিতরে কাবাবে হাড্ডি হয়ে সে মাঝেই বসে থাকে। প্রভু একটু আরামে মুভি দেখবে তার কোনো উপায়ও নেই। সবসময় ফেবিকলের আঠার মতো নীলার বাবা তাদের পেছনে লেগে থাকে। প্রভু অনেক কষ্টে রান্না করে টেবিলে খাবার এনে রাখলে নীলার বাবা বলে, যা ওকে সাহায্য কর। তখনই হঠাৎ জোরে শব্দ হলে নীলা এসে তাকিয়ে দেখে সব খাবার নিচে পড়ে আছে। বাবা মাসুম চেহারা বানিয়ে বলে, আমি আসলে টেবিল ক্লথ ঠিক করতে গিয়েছিলাম আর সব পড়ে গেছে। প্রভুর সব কষ্ট বিফলে। ক্লাবে গেলেও নীলা বাবাকে সাথে নিয়ে যায়। প্রভুর সাথে নীলাকে ঘুরতেই দেয় না। নীলা ঘুমিয়ে পড়লে নীলার ফোন দিয়ে প্রভুকে মেসেজ দিয়ে বলে, আই হেট ইউ। কিন্তু প্রভু কি কম চালাক নাকি? সে বুঝে যায় যে এটা তার শ্বশুরের কাজ। এভাবে দুজনের ঝগড়া দেখতে দেখতে নীলার দিন কাটছিল। একদিন প্রভু মাকে হাসপাতালে ডক্টর দেখাতে নিয়ে আসে। ওয়েটিং এরিয়াতে বসে অপেক্ষা করতে করতে হঠাৎ খেয়াল করে ডক্টরের রুম থেকে নীলার বাবা বের হচ্ছে। তবে নীলার বাবা প্রভুকে খেয়াল করে না। প্রভু ডক্টরকে জিজ্ঞেস করে, একটু আগে যে রোগীটা গেল তার কি সমস্যা হয়েছে? ডক্টর বলে, তার ফুসফুসে ক্যান্সার হয়েছে, একদম লাস্ট স্টেজ। এই কথা শুনে প্রভু স্তব্ধ হয়ে যায়। ডক্টর বলে, কেমোথেরাপি দিয়ে লাভ নেই, তারপরও তার একটা মেয়ে আছে, তাকে সে জানাতে চায় না, এজন্য কেমোথেরাপি দিবে না, কারণ কেমোথেরাপিতে চুল পড়ে যাবে। তার কাছে সর্বোচ্চ 6 মাস
মাস সময় আছে। তার কথা হলো সে যে কয়দিন বেঁচে আছে তার মেয়েকে সুখী দেখতে চায়, মেয়ের সাথে সময় কাটাতে চায়। এই জন্য সে অফিসে না গিয়ে 24 ঘন্টা মেয়ের সাথে বাসায় থাকে। প্রভু এই কথা রাজেশকে জানালে রাজেশ জিজ্ঞেস করে কি করবি এখন? প্রভু বলে জানি না, তবে অনেক খারাপ লাগছে। আমি এখন বুঝতে পারছি যে নীলার বাবা কেন আমার সাথে এমন করে। আসলে সে তার মেয়ের সাথে সময় কাটাতে চায়। রাজেশ বলে তুই বরং কিছু বলিস না, ওর বাবার শেষ ইচ্ছাটা পূরণ কর। যতক্ষণ পারিস নীলাকে তার সাথে সময় কাটাতে দে, তার শেষ দিনগুলো সে তার মেয়ের সাথেই থাকুক। প্রভু একদম চুপচাপ হয়ে যায়। বাকিরা আনন্দ করলেও প্রভু চুপচাপ বসে আছে দেখে নীলা জিজ্ঞেস করে কি হয়েছে? প্রভু বলে কিছু না। প্রভু সারাদিন এই নিয়ে চিন্তায় থাকে। ধীরে ধীরে নীলা থেকে দূরত্ব বাড়িয়ে নেয়। তাই নীলারও মন অনেক খারাপ। কল দিলেও রিসিভ করে না, মেসেজের রিপ্লাইও দেয় না। নীলা শ্রেয়াকে বলে জানি না ও কেন আমাকে এড়িয়ে চলছে। আমার 10টা মেসেজের একটা রিপ্লাই দেয়। বাবা এখন ওর সাথে ভালো ব্যবহার করছে, তারপরও কেন জানি না এমন করছে। শ্রেয়া বলে ছেলেরা যখন এমন করে তার মানে সে অন্য কোনো মেয়ে পেয়ে গেছে। নীলা তবুও মানতে না চাইলে শ্রেয়া বলে ওর বাসায় যে ফোন চেক কর, তারপর দেখ তোকে এড়িয়ে কেন যাচ্ছে। এদিকে প্রভু ছাদে বসে রাজেশের সাথে ড্রিঙ্কস করছে। প্রভু বলে নীলাকে দূরে সরিয়ে আমার কষ্ট হচ্ছে। নীলা দিনে 10 বার কল দেয়, কিন্তু আমি একবারও রিসিভ করি না। আমার মনটা অনেক খারাপ। রাজেশ বলে তাহলে নীলাকে সব সত্যি বলে দে। প্রভু বলে কিভাবে বলবো? ওর বাবার দিকটাও ভাব। 6 মাস পর লোকটা মারা গেলে নীলাকে আমি যে সামলাতে পারবো তার গ্যারান্টি তো আমি দিতে পারবো না। সে তো ঠিকই বলেছে। রাজেশ বলে তাহলে কি করবি? এভাবে আর কতদিন কান্না করবি? তখনই রাজেশের মা কল দিয়ে ঝাড়ি দিলে রাজেশ প্রভুকে রেখেই চলে যায়। শুরু হয়ে যায় ঝুম বৃষ্টি। বৃষ্টির মধ্যে বসে প্রভু চিৎকার করে কান্না করতে থাকে। হঠাৎ নীলা এসে জিজ্ঞেস করে আমাকে ইগনোর করছো কেন? মাতাল প্রভু বলে আমি এখন হুঁশে নেই, কাল সকালে কথা হবে। নীলা প্রভুর ফোন চেক করতে থাকলে প্রভু জিজ্ঞেস করে আমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলি কিনা এটা জানতে এসেছো? নীলা বলে তুমি আর কোনো উপায় রেখেছো? কোনো কারণ ছাড়াই আমাকে এড়িয়ে যাচ্ছ। কি হয়েছে বলো, আমি শুনবো। প্রভু ঠান্ডা মাথায় বলে তুমি এখন যাও। নীলা মানতে না চাইলে প্রভু চিৎকার করে বলে কতবার বলবো, তুমি কেন বুঝতে পারছো না? নীলা প্রভুর এমন ব্যবহারে কান্না করে দেয়। নীলা বলে তুমি আমাকে ভালোবাসো না, আমাকে ব্যবহার করে এখন ছুঁড়ে ফেলে দিচ্ছ। প্রভু বলে মুখ সামলে কথা বলো, পরে কিন্তু আফসোস হবে। নীলা প্রভুকে ধাক্কা মেরে বলে হ্যাঁ ঠিকই বলেছি, তুমি আমাকে ব্যবহার করেছো। প্রভুরও ধৈর্যের বাঁধ ভেঙে যায়। প্রভু বলে তাহলে শোনো, তুমি আমাকে বোর করে দিয়েছো। তোমার বাবা আমাকে সব সময় আমার মধ্যবিত্ত স্ট্যাটাস নিয়ে খোঁটা দেয়, অপমান করে। আমি কি এসব শোনার যোগ্য? তুমি আজ না হয় কাল তোমার বাবাকেই বেছে নিবে। নীলা বলে তুমি তো এমন ছিলে না, এমন কথা কেন বলছো? প্রভু বলে তার মানে তোমার বাবা তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, সেই তোমার দুনিয়া। নীলা বলে হ্যাঁ বাবাই আমার দুনিয়া। প্রভু বলে তাহলে এখান থেকে চলে যাও। নীলা বলে আমি কিন্তু সত্যিই চলে যাব, আর একবার গেলে কোনোদিনও ফিরে আসবো না। প্রভু বলে আমি তোমাকে দেখতেও চাই না, যাও তোমার বাবার কাছে। নীলার মনটা ভেঙে হাজার টুকরো হয়ে যায়। কষ্টে সে সেখান থেকে চলে যায়। সাথে সাথেই প্রভু বসে অঝরে কান্না করতে থাকে। প্রভু প্রীতিকে বলে এরপর 4 মাস আমাদের কোনো যোগাযোগ হয়নি। আমি শুনেছিলাম ওর বাবা মারা গেছে, আমি দেখা করে সব বলতে চেয়েছিলাম, কিন্তু নীলা ততক্ষণে অন্য শহরে শিফট হয়ে যায়। আমি নীলাকে খোঁজার অনেক চেষ্টা করেছি, ইমেইল, ঠিকানা, ফোন নাম্বার, কিন্তু সব ব্লক। শ্রেয়াকেও অনেকবার বলেছি সাহায্য করতে, কিন্তু সে রাজি হয়নি। আর এখন এই বিয়ের দাওয়াত। প্রীতি বলে তুমি এই আধুনিক যুগে এসে একটা মেয়েকে খুঁজে পাওনি? প্রভু বলে বিশ্বাস করো, একটা মেয়ে যদি ভেবেই নেয় তাকে কেউ খুঁজে না পাক, তাহলে কেউ তাকে খুঁজে পাবে না। প্রীতি বলে তুমি ওর বিয়েতে যাও, সুযোগ বুঝে ওকে তোমার মনের কথা বলো। যদি তুমি একা ফিরে আসো তাহলে আমি তোমাকে বিয়ে করব, তোমার মাইন্ডও ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো আফসোস থাকবে না। প্রভু জিজ্ঞেস করে তুমি কি শিওর? প্রীতি বলে হ্যাঁ। ব্যাস, প্রভু তার এক্স এর বিয়ের দাওয়াত খেতে রাজেশকে নিয়ে গোয়া চলে আসে। হোটেলে ঢোকার সময় রাজেশ জিজ্ঞেস করে তোকে দাওয়াত কেন দিল? প্রভু বলে আমি ওকে দেখিয়ে দিব যে ওর বিয়েতে আমার কিচ্ছু যায় আসে না। রিসেপশনের সামনে আসে দেখে এক সুন্দরী মেয়ে গেস্টদেরকে চাবি দিচ্ছে। প্রভু এসে তার নাম বললে দেখা যায় এই লিস্টে তার নামই নেই, তবে রাজেশের নাম আছে। এটা কোনো কথা? এভাবে ডেকে নাকি অপমান করে। প্রভু রেগে হাঁটতে শুরু করলে মেয়েটা বলে আমার নাম অঞ্জলি, কিছু লাগলে আমাকে বলতে পারেন। প্রভু মন খারাপ করে রুমের ভেতরে এসে পর্দা সরিয়ে সমুদ্র দেখছে। রাজেশ বেডের উপরে বাক্স দেখে খুলে দেখে তাতে কিছু স্ন্যাক্স আর সাথে একটা কার্ড আছে। কার্ডে লেখা যে কবে কখন কোন অনুষ্ঠান হবে। বড় লোকদের বিয়ের ব্যাপার স্যাপারই আলাদা। যাই হোক, হঠাৎ কল আসলে রাজেশ কল রিসিভ করে। অপর পাশ থেকে রবি বলে কি অবস্থা ব্রো? রাজেশ অবাক হয়ে জিজ্ঞেস করে তুই কখন আসলি? রবি বলে 2 দিন আগে। এখানে তো এসে সারাদিন পার্টি আর পার্টি। তা প্রভু কি ঠিক আছে? রাজেশ বলে মন খারাপ, কিন্তু ঠিক হয়ে যাবে। রবি তাদের দুজনকে লাঞ্চে ডাকে। কল কাটার পর রাজেশ প্রভুকে বলে রবি যদি আমাদের রুমের নম্বর পায় তাহলে তো আমরাও নীলার রুমের নম্বর জানতে পারি। প্রভু এক ঝাড়ি দিয়ে বলে যা গিয়ে ফ্রেশ হ। রাজেশ ওয়াশরুমে যেতেই প্রভুর সাথে সাথে রিসিপশনে কল করে নীলার রুমের নাম্বার চাইতে থাকে, কিন্তু রিসিপশন থেকে স্পষ্ট মানা করে দেয়। রবি শ্রেয়াকে
নীলাকে বলে তুমি প্রভুর সাথে ভালোভাবে কথা বলবে। শ্রেয়া বলে একটা শর্তে। তুমি কি বলতে পারো যে প্রভু কেন নীলাকে ছেড়ে দিল? রবি বলে আমি জানি না। তখন দূর থেকে রাজেশ আর প্রভুকে আসতে দেখে শ্রেয়া উঠে চলে যায়। প্রভু জিজ্ঞেস করে এখন আমার পর রাগ করে আছে? রবি বলে তুই তো ব্রেকআপের কারণটা বলিসনি, ওসব বাদ দে। তুই কি শিওর নীলাকে অন্য কারোর সাথে তুই দেখতে পারবি? প্রভু হ্যাভি ভাব নিয়ে বলে 100%। প্রভু বলে তুই আগে বল নীলা কি খুশি? রবি বলে তা ঠিক জানি না, তবে সবার সাথে তো হেসেই কথা বলছে, দেখে তো স্বাভাবিক মনে হচ্ছে। প্রভু জিজ্ঞেস করে তা ওই ছেলের কি খবর? রবি বলে সে তো একদম হিন্দি ফিল্মের হিরো, সবকিছুতে একদম পারফেক্ট ম্যাচ। প্রভু বলে তাহলে স্ট্যাটাস দেখেই বিয়ে করছে, যেমনটা ওর বাবা বলেছিল। রবি বলে বাদ দে, আজ রাতে পার্টি আছে, এনজয় কর। পার্টিতে এসে সবাই স্টেজে থাকলেও রাজেশ আর প্রভু বাড়েই বসে থাকে। ড্রিঙ্কস করে মাতাল হয়ে প্রভু মনের কষ্ট লুকাতে বসে বসে পাগলের মতো হাত পা দুলিয়ে নাচছে। কিছুক্ষণ পর রাজেশ প্রভুকে ডাক দিয়ে বলে নীলা এসেছে। প্রভু স্লো মোশনে পেছনে ফিরে এত দিন পর নীলাকে কালো এই ড্রেসে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। নীলা সবার সাথে হাই হ্যালো করে রাজেশের সাথে কোলাকুলি করে। নীলা তার হবু স্বামী অনিরুদ্ধের সাথে পরিচয় করিয়ে দেয়। রাজেশ নীলাকে বলে প্রভু এসেছে। নীলা এক পলক কোন রকমে তাকিয়ে হাই দিয়ে রাজেশকে বলে এনজয় করো, আমরা আসছি। মানে প্রভুকে পাত্তাই দিল না। নীলার এমন আচরণে প্রভুর বেশ খারাপ লাগে। নীলা আর অনিরুদ্ধকে একসাথে দেখে প্রভুর ভেতরে ভেতরে তো জ্বলে পুড়ে কয়লা হয়ে যাচ্ছে। নীলা আর অনিরুদ্ধ একসাথে কাপল ডান্স করলে প্রভুর পুরনো দিনের কথা মনে পড়ে যায়। এত ভিড়ের মধ্যে সবাই খুশি হলেও একমাত্র অখুশি হলো প্রভু। পুল সাইডে প্রভু একা গ্লাস হাতে দাঁড়িয়ে আছে। রাজেশ জিজ্ঞেস করে কি হয়েছে? প্রভু বলে ও কোনো ছেলে হলো নাকি? রবি কি বলছিল হিন্দি ফিল্মের হিরো। আজাইরা এক ছেলে আর আমাকে দেখ, আমি হলাম হিরো। বলেই রাজেশের কলা ধরে বলে আমরা সবাই নিজেদের কাছে নিজেরাই হিরো। মনের কষ্ট ভুলতে প্রভু একাই সমুদ্রের পাড়ে বসে ড্রিঙ্কস করছে। প্রভু বলে জানো সামনের বারটেন্ডারকে বলে এমনই এক বারটেন্ডার আমাকে লাভ অ্যাডভাইস দিয়েছিল, আর আজকে আমার এই অবস্থার কারণও সে। বারটেন্ডার বলে আমি তামিল ভাষা বুঝি না। প্রভু রেগে গেলে বারটেন্ডার বলে প্লিজ স্যার তামাশা করবেন না। অঞ্জলি তাড়াতাড়ি এসে বলে ইনি আমাদেরই গেস্ট। বলেই মাতাল প্রভুকে ধরে রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রভু জিজ্ঞেস করে আপনি কি হোটেলে জব করেন? অঞ্জলি বলে না, আমি ওয়েডিং প্ল্যানার। প্রভু বলে আপনাকে তো কোনো প্ল্যান করতেই দেখলাম না। প্রভু জিজ্ঞেস করে কখনো প্রেম করেছো? অঞ্জলি বলে না। প্রভু বলে খবরদার প্রেম করবে না। নতুন নতুন সব খুব ভালো লাগে, কিন্তু সময়ের সাথে সাথে কি পরিমাণে যে কষ্ট হয় তা বলে বোঝানো যাবে না। বলেই ছ্যাঁকা খাওয়া গান শুরু করে দেয়। অঞ্জলি জিজ্ঞেস করে তাহলে এক্স গার্লফ্রেন্ডের বিয়েতে কেন এসেছেন? প্রভু অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে? অঞ্জলি বলে তোমার চেহারায় তো স্পষ্ট লেখাই আছে। প্রভু বলে আসলে আমি দেখতে এসেছি আমার মনে এখনো ওর জন্য কোনো অনুভূতি আছে কিনা। অঞ্জলি বলে নীলা খুব ভালোভাবে মুভ অন করেছে, তুমি তোমার খেয়াল রাখো। যাই হোক আমি বাইরের মানুষ, তাই এই ব্যাপারে কথা না বলাই ভালো। প্রভু হঠাৎ বলে আমরা তাহলে এখন থেকে বন্ধু। অঞ্জলিও হাত মিলিয়ে বলে ঠিক আছে। প্রভু রুমে ঢুকে দেখে রাজেশ কান্না করছে। প্রভু জিজ্ঞেস করে তুই কেন কান্না করছিস? রাজেশ বলে প্রেমে ব্যর্থ হওয়ার জন্য। প্রভু বলে আরে আমি তো চিল আছি, তুই কেন কান্না করছিস? রাজেশ বলে তোর জন্য না রে বোকা, আমার প্রেমের জন্য। প্রভু আমাদের মতো অবাক হয়ে জিজ্ঞেস করে তোর প্রেম? রাজেশ বলে সিনেমায় বন্ধুর গার্লফ্রেন্ডকে যে বন্ধু পছন্দ করে তাকে সবাই সাহায্য করে, কিন্তু বাস্তবে সে হাসির পাত্র হয়ে থাকে। প্রভু রেগে গলা ধরে জিজ্ঞেস করে তুই নীলাকে পছন্দ করিস? রাজেশ বলে তুই আমাকে এত ছোট ভাবছিস কেন? শ্রেয়াকে পছন্দ করি। আমার আপনার মতো প্রভুর মাথায়ও আকাশ ভেঙে পড়ে। প্রভু বলে রবি শ্রেয়া? রাজেশ বলে হ্যাঁ, 7 বছর ধরে আমি ওদের লুতুপুতু প্রেম দেখছি। আমার সামনে হাতে হাত রেখে হাঁটে, আমার বুকের মধ্যে জ্বলে যেত, তবুও কাউকে কিচ্ছু বলতে পারতাম না। প্রভু বলে আমার সাথে তুই সারাক্ষণ থাকিস, আমি কেন খেয়াল করিনি? রাজেশ বলে কারণ তুই আমার নজরে দেখিসনি। প্রভুর মনে পড়ে পুরনো দিনের কথা। রাজেশ সবসময় আর চোখে শ্রেয়ার দিকে তাকিয়ে থাকতো। রবি আর শ্রেয়াকে একসাথে দেখে তার জ্বলে যেত। দুই ছাকা খেয়ে ব্যাকা প্রেমিক শোকে কাতর হয়ে আছে। প্রভু বলে আমি কি শ্রেয়ার সাথে তোর বিষয়ে কথা বলবো? রাজেশ বলে মজা করছিস কেন? নিজের লাভ লাইফ ঠিক করতে পারছিস না, আবার আমার লাভ লাইফ নিয়ে পড়েছে, আবার আমার লাভ লাইফ নাকি ঠিক করবে। পরের দিন মেহেদির প্রোগ্রামে এসে গেটে ব্যানারে নীলা আর অনিরুদ্ধের নাম দেখে প্রভু মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। রাজেশ জিজ্ঞেস করে তোর কি গত রাতের কথা মনে আছে? প্রভু জিজ্ঞেস করে তোর মনে আছে? রাজেশ বলে না। প্রভু বলে কিন্তু আমার সব মনে আছে। বলেই রাজেশের মাথা শক্ত করে ধরে বলে পেছনে তাকাস না। এই কথা শোনার পরে রাজেশ তো তাকাবেই। রাজেশ পিছনে ফিরে দেখে শ্রেয়া আসছে। রবি আর শ্রেয়া কাছে আসলেই শ্রেয়া রাজেশের ড্রেসের প্রশংসা করতে থাকে। শ্রেয়া বলে সরি, সেদিন রেগে গিয়েছিলাম, কিন্তু এখন ঠিক আছি। বলেই আবার রবির সাথে লুতুপুতু প্রেম শুরু করে দেয়। রাজেশ তো বোকার মতো লোক দেখানো হাসি দেয়, আর প্রভু তাকিয়ে তাকিয়ে স্লো মোশনে সব দেখছে। রাজেশ জিজ্ঞেস করে তুই এভাবে কেন তাকিয়েছিলি? প্রভু বলে আমি স্লো মোশনে তোর নজর দিয়ে দেখার চেষ্টা করছিলাম। রাজেশ বলে এত মাতাল থাকার পরও তোর সব মনে আছে? ভেতরে এসে প্রভু নীলাকে
এভাবে হাসি খুশি দেখে মনে মনে আফসোস করতে থাকে। যাই হোক, সানগ্লাস পরে ভাব নিয়ে চলে আসে। জুস খেতে খেতে রাজেশ বলে, নীলাকে সুন্দর লাগছে তাই না? প্রভু টিটকারি করে বলে, শ্রেয়াকেও সুন্দর লাগছে। এই অনুষ্ঠানে সবার কাজ থাকলেও এই দুই বান্দরের মানুষকে নিয়ে কথা বলা ছাড়া আর কোনো কাজ নেই। প্রভু খেয়াল করে অনিরুদ্ধকে ঘিরে চারপাশে সবাই হাসাহাসি করছে। প্রভু হিংসায় জ্বলে বলে, কি এমন মজার কথা বলছে যে সবাই হাসছে? রাজেশ বলে, এসব বড়লোক শিক্ষিতদের হাসি কিছু না হলেও দেখানোর জন্য হেসে দেয়। এদিকে শ্রেয়া নীলার হাতে মেহেদি দিয়ে বলে, তোর হবু বরের নামটা খুঁজে বের করতো। নীলা খুঁজতে গেলে দেখে পি লেখা, মানে প্রভু। শ্রেয়া ক্ষমা চেয়ে বলে, ভুল হয়ে গেছে। আসলে নীলা প্রভু এই নাম করতে করতেই খেয়ালই ছিল না। নীলার প্রচন্ড রেগে দ্রুত পানি দিয়ে হাত ধুয়ে ফেলে। প্রভু নীলার চোখে তার জন্য এতটা ঘৃণা দেখে অনেক কষ্ট পায়। রাজেশ রবিকে বলে, শ্রেয়া ভুল করে নাম লিখলে প্রভুর কি দোষ? আমাদেরকে ওদের আলাদা করতেই হবে। রবি বলে, ওরা তো আলাদাই আছে, আর কত আলাদা করব? রাজেশ বলে, আরে অনিরুদ্ধ আর নীলার কথা বলছি। রবি বলে, না না, শ্রেয়া জানলে সমস্যা হয়ে যাবে। রবি জিজ্ঞেস করে, প্রভু কোথায়? রাজেশ বলে, অনেক চেষ্টা করছে নিজেকে কুল দেখানোর, কিন্তু পারছে না, তাই ওকে কিছু সময় একা থাকতে দিয়েছি। প্রভু সমুদ্রের পাড়ে রাতের বেলাতেও সানগ্লাস পরে বসে আছে। অঞ্জলি বলে, তোমার মুখের 12টা বাজিয়ে রেখেছো কেন? প্রভু বলে, তেমন কিছুই না, একটা জিনিস উপলব্ধি করলাম, আমরা যখন প্রেমে হাবুডুবু খাই তখন আমাদের উপরে গাছ ভেঙে পড়লেও কিচ্ছু যায় আসে না, কিন্তু প্রেমে ব্যর্থ হলে সামান্য মেহেদিতে ভুল হলেও সাগর সমান কষ্ট লাগে। অঞ্জলি বলে, নীলা হয়তো তোমার জন্য সঠিক মানুষ না, তাই বেশি চিন্তা করো না। অনিরুদ্ধ নীলাকে চুপচাপ দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি এত চুপচাপ কেন? নীলা বলে, বাবাকে মিস করছি, বাবাই তো আমার পুরো দুনিয়া ছিল, এত খুশির দিনেও আমার সাথে থাকতে পারলো না। অনিরুদ্ধ বলে, এমন বলো না, আমিও এখন তোমার পরিবার, জানো আমার বাবা মা বিয়েতে আসতে পারবে না বলে আমার অনেক খারাপ লাগছিল। একদিন বাবা আমাকে কল দিয়ে বলে, নীলা তো ওখানে ওর বন্ধুদেরকে নিয়ে পার্টির মতো বিয়ের প্রস্তুতি করছে, আমরা না হয় বাসায় আসলে ছোটখাটো রীতিনীতি মেনে কিছু অনুষ্ঠান করব। তুমি কত লাকি জানো, বাবা এমন কথা বলেছে। সত্যি বলতে জানো, আমার বাবা মা বিয়েতে আসতে পারবে না বলে আমার অনেক খারাপ লাগছিল। সত্যি বলতে আমি বিয়ে করতে চাইতাম না, তোমার বাবার মতো আমার বাবাও আমাকে বিয়ের জন্য প্রেশার দিত, কিন্তু যখনই আমি তোমাকে দেখেছি তোমার প্রেমে পড়ে গেছি, তখনই সিদ্ধান্ত নিয়েছি তোমাকে খুশি করতে যা যা করার সব করব। নীলা অনেক খুশি হয়ে যায়। প্রভু প্রীতিকে কল দিয়ে গোয়ার সব কাহিনী বললে প্রীতি বলে, বাপ রে বাপ, কত ড্রামা চলছে, তুমি ঠিক আছো তো? প্রভু বেশ ভাব নিয়ে বলে, হ্যাঁ, আমার এসবে কিচ্ছু যায় আসে না। প্রীতি বলে, আচ্ছা ঠিক আছে, আমাকে আপডেট দিও, আসলে তোমাকে অনেক মিস করছি। প্রভু বলে, আমিও। রাজেশ জিজ্ঞেস করে, আমিও? কি বললি তুই? প্রভু বলে, তোর তো শোনা লাগবে কেন? রাজেশ বলে, এক্স এর বিয়েতে দাঁড়িয়ে হবু বয়সদের প্রেম করতে লজ্জা লাগে না? প্রভু বলে, বাদ দে, হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অনুষ্ঠানে এসে দেখে সবাই অনিরুদ্ধ আর নীলাকে হলুদ লাগাচ্ছে। নীলা অনেক খুশি। রাজেশ প্রভুকে জিজ্ঞেস করে, তোর কি খারাপ লাগছে না? প্রভু বলে, একদমই না। রাজেশ শ্রেয়াকে দেখে বলে, আমার অনেক খারাপ লাগছে। প্রভু বলে, নীলাকে হ্যাপি দেখে আমার তো ভালোই লাগছে। লাঞ্চের জন্য আসলে অঞ্জলি প্রভুকে হাই দিলে রাজেশ আর রবি কৌতূহলী নজরে তাকিয়ে থাকে, মানে এসব কি চলছে? প্রভু ইশারায় বলে, কিছুই না। সবাই খেতে আসলে দেখে বুফেতে সব সাউথের খাবার, নর্থ ইন্ডিয়ানদের জন্য কিচ্ছু নেই। অঞ্জলি বলে, এগুলো আসলে বর আর কনের পছন্দ করা মেনু, কিন্তু এতে সাম্বার রাইস নেই, আর সাম্বার রাইস আমার অনেক পছন্দ, আমি তো এক চুটকিতে বানাতে পারবো। বলেই লাইভ কিচেনে গিয়ে প্রভু শুরু করে দেয় তার সাম্বার রাইস রান্না। অঞ্জলির সাথে সাথে বাকি গেস্টরাও মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। রাজেশ প্রভুকে বলে, তুই একবার এক মেয়েকে পটাতে মাছ রান্না করেছিলি, আর তোর আজ এই দশা হয়েছে। প্রভু বলে, চিন্তা করিস না, আমরা তো বন্ধু। রান্না হয়ে গেলে প্রভু অঞ্জলিকে খাওয়াটা দিলে সে খেয়েই প্রভুর প্রেমে পড়ে যায়। কেউ একজন সেই সাম্বার রাইস নিয়ে নীলাকে খেতে দেয়। নীলা একবার মুখে দিয়েই বুঝে যায় এটা প্রভুর রান্না। নীলার মুখটা মলিন হয়ে যায়। অনিরুদ্ধ জিজ্ঞেস করে, কি হয়েছে? নীলা বলে, কিছু না, মাথা ব্যথা করছে, রুমে গিয়ে কিছুক্ষণ আরাম করব। এদিকে অঞ্জলি প্রভুকে জিজ্ঞেস করে, কাল তো সঙ্গীতের অনুষ্ঠান, কি পরবে? প্রভু সরল মনে বলে, এমনি জামা পরবো, আর কিছু আনিও নি। অঞ্জলির সাথে সাথেই প্রভুকে নিয়ে শপিং এ বের হয়। দুজন সারা দিন ঘোরাঘুরি করে, তাদের বন্ধুত্ব গভীর হতে থাকে। রাতে শপিং শেষে একটা ধাবায় খেতে আসে। অঞ্জলি বলে, তোমার বন্ধু রাজেশ আছে না, ও কেমন জানি গুন্ডা টাইপের। প্রভু বলে, না, ওর মন অনেক ভালো। অঞ্জলি কিছুক্ষণ চুপ থাকার পর জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো, নীলা আর রাজেশের মধ্যে তুমি কাকে বেছে নিবে? প্রভু কোনো সময় না নিয়েই বলে, রাজেশ। আসলে রাজেশের মতো বন্ধু কোথাও পাওয়া যাবে না, ও আমাকে ওর পুরো জীবন দিয়ে দিয়েছে। অঞ্জলি জিজ্ঞেস করে, তা সে প্রেম করেনি? প্রভু বলে, ওর লাভ স্টোরি তো আমার থেকেও ইন্টারেস্টিং, যাওয়ার পথে বলবো। সমুদ্রের পাড়ে ড্রিঙ্কস করে মাতাল হয়ে অঞ্জলি আর রাজেশ বসে আছে। রাজেশ বলে, ধরেন এটা একটা মেয়ে আর এটা একটা ছেলে, ট্রায়াঙ্গেলে আর একটা ছেলে। আগে ছেলে আর মেয়ে দুজন দুজনকে অনেক ভালোবাসে, তাহলে আরেকটা ছেলে কে বলেন তো? অঞ্জলি বলে, মেয়েটা হলো শ্রেয়া। রাজেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানলেন? অঞ্জলি বলে, প্রভু আমাকে সব বলে দিয়েছে। এবার অঞ্জলি বলে, আমি একটা গল্প বলি। এই যে একটা মেয়ে আর আরেকটা ছেলে, আর এখানে আরেকটা মেয়ে, প্রথম দুজন বিয়ে করছে, তাহলে দ্বিতীয় মেয়েটাকে? রাজেশ বলে, অঞ্জলি। অঞ্জলি জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে যে আমি প্রভুকে পছন্দ করি? রাজেশ হতবাক হয়ে বলে, তুমি প্রভুকে পছন্দ করো? আমি তো ভেবেছিলাম অনিরুদ্ধকে পছন্দ করো। অঞ্জলি বলে, খবর
খবরদার এসব কথা যেন কেউ না জানে। রাজেশ জিজ্ঞেস করে, তা প্রভুকে মনের কথা বললেই তো পারো। অঞ্জলি বলে, বেচারা নিজেই ভয়ানক এক জালে ফেসে গেছে, তাকে এসব বলে আরো ঝামেলায় ফেলার কি দরকার? তা তুমি শ্রেয়াকে বলছো না কেন? রাজেশ বলে, আমাদের লাভ স্টোরি জীবনেও সম্ভব না, তাই হুদাই বন্ধুত্ব নষ্ট করে কি লাভ? এর থেকে চলো যার যার ভালোবাসা মনের গহীন কোনায় লুকিয়ে কালকের সঙ্গীত পার্টি এনজয় করি। দুইজন ছাকা খাওয়া পাবলিক তাদের মনের কষ্ট মনের মধ্যেই রেখে দেয়। পরের দিন সঙ্গীত অনুষ্ঠানে এমন বড় লোকের আয়োজন দেখে রাজেশ আর প্রভু হতবাক হয়ে তাকিয়ে থাকে। তবে নীলা একটা বারও প্রভুর দিকে তাকায় না, যেন প্রভুর উপস্থিতিতে তার কিছুই যায় আসে না। অনিরুদ্ধের সাথে সে তো পাহাড় সমান আনন্দে আছে। রাজেশ মন খারাপ করে শ্রেয়ার দিকে তাকায়। বেচারা কোনোদিন শ্রেয়াকে তার মনের কথা বলতেই পারবে না। এই কষ্টে মাতাল হয়ে রবিকে বলে, চল আমরা অনিরুদ্ধকে বলে দিব যে প্রভু নীলার এক্স বয়ফ্রেন্ড, তারা একে অপরকে কি পরিমাণের ভালোবাসতো। এই অনিরুদ্ধ কিভাবে কাবাবে হাড্ডি হয়ে গেছে। রবি বলে, তুই দেখি শয়তানকেও শয়তানি বুদ্ধিতে হার মানিয়ে দিবি। তখনই অনিরুদ্ধ এসে বলে, রাজেশ তুমি না প্রভুর বন্ধু, শুনেছি প্রভু নাকি নীলার এক্স বয়ফ্রেন্ড। এসব দেখতে প্রভুর নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে, ওর পাশে পাশে থেকো, ঠিক আছে? রাজেশ আর রবি অনিরুদ্ধের এমন উদারতা দেখে হতবম্ব হয়ে বলে, মানুষ এত ভালো কিভাবে হয়? আর বেচারা প্রভু নীলার কথা মনে করে শোকে ওই যে চাঁদের উপরে শুয়ে আছে। শেষে না পেরে নীলাকে জ্বালাতে অঞ্জলির সাথে নাচতে শুরু করলে অঞ্জলি তো খুশিতে শেষ। তবুও নীলা অনিরুদ্ধের সাথেই 32টা দাঁত বের করে নাচছে দেখে সে আর সহ্য করতে না পেরে সোজা বের হয়ে আসে। রাজেশ আর অঞ্জলি তার পিছু পিছু আসে। অঞ্জলি বলে, তোমাকে এভাবে দেখে আমার খুবই খারাপ লাগছে। মেয়েটা কোনোভাবেই তোমার কষ্ট বুঝতে পারছে না, তাই আমি যদি ছোট কোনো সাহায্য করতে পারি আমাকে বলবে। তখনই গাড়ি আসলে প্রভু চুপচাপ গাড়িতে বসে। রাজেশ দেখে প্রভুর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। রাজেশ বলে, তুই তো বললি তোর এসবে কিচ্ছু যায় আসে না, তাহলে এখন এমন কেন করছিস? প্রভু কান্না করতে করতে বলে, আমার খুব খারাপ লাগছে, আমি ওকে অন্য একজনের পাশে কোনোভাবেই সহ্য করতে পারছি না। তাহলে নীলা এতটা শান্ত কিভাবে আছে? এত সহজে আমাকে একদম ভুলেই গেল, একটা সেকেন্ডের জন্য আমার দিকে তাকায়নি। নীলার মনে আমার জন্য আর কোনো জায়গা নেই। এসব শুনে অঞ্জলি কাঁদো কাঁদো চোখে তাকিয়ে থাকে। রাজেশ তো ভ্যা ভ্যা করে কান্না করতে করতে বলে, তুই কাঁদিস না বন্ধু, নীলা যখন তোকে বিয়ের কার্ড পাঠিয়েছিল তখনই তো বুঝে গিয়েছিলে যে ও তোকে আর ভালোবাসে না। তুই তো বলেছিলি তোর এসবে কিছু যায় আসে না, নীলাকে প্রমাণ করে দিবি, তার জন্য তোর মনে আর কোনো জায়গা নেই। তাহলে এখন এমন ভাবে কেন কান্না করছিস? প্রভু কান্না করতে করতে বলে, ওসব তো বাহানা ছিল, আমি ভেবেছিলাম আমাকে দেখা মাত্রই নীলা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরবে। রাজেশ বলে, কাঁদিস না, তুই তো ওর ভালোর জন্যই তোর ভালোবাসার কোরবানি দিয়েছিলি। এই দুনিয়া কোনো শহীদকে মর্যাদা দিতে জানে না। অঞ্জলি অবাক হয়ে জিজ্ঞেস করে, আসলে কি হয়েছিল? রাজেশ সব ঘটনা খুলে বললে অঞ্জলি অবাক হয়ে তাকিয়ে থাকে। রাজেশ বলে, আমার এই মহৎ বন্ধু এই বিয়েতে এসেছে এই জন্য যেন তাকে হাসি খুশি দেখে নীলার মধ্যে কোনো অপরাধ বোধ না থাকে, আর সে খুশি খুশি নতুন জীবন শুরু করতে পারে। প্রভু বলে, না, আমি এসেছিলাম নীলার বিয়ে ভাঙতে, তবে আমি আর এসব দেখতে পারছি না, আমি চলে যাব। রাজেশ বলে, তোকেও আর এভাবে আমি দেখতে পারছি না, চল চলে যাই। বলেই দুজনে গলা জড়িয়ে ভ্যা ভ্যা করে কান্না করতে থাকে। এদেরকে এভাবে দেখে অঞ্জলির খুব খারাপ লাগে। তাতে নীলা আর অনিরুদ্ধ তাদের বন্ধুদের সাথে পার্টিতে হাসি তামাশায় মগ্ন, তাই অঞ্জলির প্রচুর রাগ হয়। রেগে এক গ্লাস ড্রিঙ্কস এক চুমুকে শেষ করে ওয়াশরুমে আসে। শ্রেয়াও সেখানে আছে। অঞ্জলির মন খারাপ দেখে শ্রেয়া জিজ্ঞেস করে, তুমি কি প্রভুকে আগে থেকেই চিনতে? অঞ্জলি অবাক হয়ে তাকালে শ্রেয়া বলে, ও খুবই স্বার্থপর, তোমাকে তার স্বার্থের জন্য ব্যবহার করে একদম ছুড়ে ফেলে দিবে। তুমি ভেবে দেখো, এক্স গার্লফ্রেন্ডের বিয়েতে তোমার সাথে ফ্লার্ট করে বেড়াচ্ছে। তখনই নীলা আসলে শ্রেয়া বের হয়ে যায়। নীলা অঞ্জলিকে বলে, আমার বান্ধবীকে খারাপ ভেবো না, তবে সে সত্যিই বলেছে প্রভু থেকে দূরে থাকলে তোমার জন্যই ভালো হবে। অঞ্জলি বলে, তোমার বান্ধবী হয়তো প্রভুকে ভুল বুঝতে পারে, কিন্তু তুমিও একই রকম ভাবছো দেখে আমার সত্যিই খারাপ লাগছে। নীলা বেশ রেগে জিজ্ঞেস করে, তুমি ওই প্রভুকে কতটুকুই বা চেনো? অঞ্জলি আর সহ্য করতে না পেরে প্রভুর লুকিয়ে রাখা সব সত্য বলে দেয়, যে নীলা যেন তার বাবার সাথে বেশি করে সময় কাটাতে পারে তাই প্রভু নিজেই সরে গিয়েছিল। প্রভুর এই মহজের কথা শুনে নীলা রীতিমতো কাঁপতে কাঁপতে কান্না করতে থাকে। এদিকে দুই বন্ধু শোকে কখনো পাগলের মতো নাচছে, কখনো ভ্যা ভ্যা করে কান্না করছে, একবার ঘুমাচ্ছে, উঠছে, নাচছে, তারপর আবারও ভ্যা ভ্যা শুরু। এরা পারেও বটে। এদিকে নীলা কান্না করতে করতে বলে, আমি আসলেই কতটা বোকা যে প্রভুকে একবার বোঝার চেষ্টাও করিনি। তুমি কি জানো, যেদিন থেকে প্রভু এই বিয়ে বাড়িতে পা রেখেছে তার পরের প্রতিটা সেকেন্ড আমার হৃদয় এত জোরে লাফাচ্ছে, মনে হচ্ছে একদম বেরি হয়ে আসবে। পরের দিন ক্লাবে আমরা একদম সামনাসামনি এসেছিলাম। মাত্র আধা সেকেন্ডের জন্য ওর সাথে আমার চোখাচোখি হয়। ওইটুকু সময়ের মধ্যে আমার মধ্যে কি ভয়ানক ঝড় চলছিল তা কেউ কখনো কল্পনা করতে পারবে না। তবুও আমি একদম কুল থাকা নাটক করে গেছি। একটু হাসলেও প্রতিটা মুহূর্তে নিজেকে অপরাধী মনে হচ্ছিল। শ্রেয়া ভুল করে প্রভুর নাম আমার হাতে লিখে দিলে আমার ওই নামটা মুছতে কত কষ্ট হচ্ছিল সেটা আমি কিভাবে বোঝাবো। এতটা কষ্টের মধ্যেও প্রভুর বানানো ওই সাম্বার রাইসটা খেতেই আমি যেন ভুলে গিয়েছিলাম আমি কোথায় আছি। বারবার প্রভুর সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠছিল। আজ যখন ও
তোমার সাথে নাচছিল, আমার ভেতরটা জ্বলে যাচ্ছিল, অথচ ও ভেবেছে আমি ওকে লক্ষ্যই করিনি। আমি জানতাম প্রভুই আমার সত্যি ভালোবাসা, আমার সোলমেট, এখনই ওর সাথে দেখা করা দরকার। বের হতে গিয়েও কি ভেবে যেন দাঁড়িয়ে যায়। অঞ্জলি বলে কি হলো, যাও। নীলা বলে না, আমার বাবা মারা যাওয়ার 1 মাস আগে আমাকে জানায় তার ক্যান্সার হয়েছে। বাবা বলে নীলা, আমার একটা শেষ ইচ্ছা আছে, পূরণ করবে? নীলা কান্না করতে করতে হ্যাঁ বলে বাবা অরবিন্দের বিষয়ে জানিয়ে বলে তুমি অরবিন্দকে বিয়ে করো, এটাই আমার শেষ ইচ্ছা, কারণ ও তোমার জন্য সবচেয়ে উপযুক্ত ছেলে। নীলা বাবাকে কথা দিয়ে দেয়। নীলা অঞ্জলিকে বলে বাবার শেষ ইচ্ছাটাই আমার জন্য গুরুত্বপূর্ণ, আমাকে অরবিন্দকেই বিয়ে করতে হবে। সকাল হয়ে গেছে, নেশার ঘোরও কেটে গেছে। প্রভু বিন্দাস মুডে ঘুম থেকে উঠে দেখে রাজেশ ব্যাগ গোছাচ্ছে। রাজেশ বলে রেডি হ, 2 ঘন্টা পরেই ফ্লাইট। প্রভু বলে কেন, কোথায় যাচ্ছি? রাজেশ বলে গতকালই তো বললি তুই নাকি নীলার বিয়ে দেখতে পারবি না, তাই আমরা চলে যাবো। প্রভু হাসতে হাসতে বলে আরে পাগল নাকি, আমি তো ওর বিয়েতে নাচবো, ওকে দেখাবো, আমার এসবে কিচ্ছু যায় আসে না। রাজেশ রেগে প্রভুর উপর লাফ দিয়ে ইচ্ছা মতো মারতে থাকে। এই প্রভু আসলে এরই যোগ্য। মাঝখান থেকে ফেসে গেছে বেচারা রাজেশ। নীলা বউয়ের সাথে বসে আছে, কিন্তু তার চোখে পানি দেখে শ্রেয়া নীলা কিভাবে দেখে সবাইকে বাইরে যেতে বলে। এদিকে রবি, রাজেশ আর প্রভু সময়ের আগেই চলে এসেছে। রাজেশ বলে যাকে তুই ভালোবাসিস তার সাথে অন্য কারো বিয়ে তুই কিভাবে সহ্য করবি? প্রভু বলে যেভাবে তুই গত 7 বছর ধরে সহ্য করছিস। রবি এবার গভীর চিন্তায় পড়ে যায় যে রাজেশ আবার কাকে পছন্দ করে, তাই জিজ্ঞেস করে মেয়েটার নাম কি? রাজেশ বলে শ্রেয়া। রবি বলো তাও বোঝে না, তাই সে জিজ্ঞেস করে আমাদের কলেজে আর কোন শ্রেয়া ছিল? রাজেশ বলে যাকে তুই সবচেয়ে বেশি ভালোভাবে চিনিস। রবি তবুও বুঝতে পারে না যে কে সেই শ্রেয়া, মানে মহা বলদ হলে যা হয় আর কি। আশেপাশে ফাঁকা দেখে প্রভু জিজ্ঞেস করে বিয়ে কি ক্যান্সেল হয়ে গেছে নাকি? দেখি শ্রেয়া নীলার থেকে প্রভুর এত বড় বলিদানের কথা শুনে কান্না করতে করতে বলে আমার তোকে কিছু বলার আছে। সেদিন রাতে যখন তুই বাসায় গিয়েছিলি আমি আঙ্কেলের পাশেই বসা ছিলাম, তখন আঙ্কেল বলে তার কাছে বেশি সময় নেই, তাই আমি যেন অডিও অন করি, কারণ নেটওয়ার্কের সমস্যার কারণে তোকে ফোনে পাচ্ছিলাম না। শ্রেয়া সেই অডিও অন করলে শোনা যায় বাবা বলছে গত 6 মাস আমি আমার জীবনের সবচেয়ে সেরা কিছু মুহূর্ত কাটিয়েছি। এই 6 মাস আমি অনেক এনজয় করেছি, আমরা একসাথে মুভি দেখেছি, ক্লাবে নেচেছি, তোর বন্ধুরা আমার সাথে বন্ধুর মতো ব্যবহার করেছে, তুই সব সময় আমার সাথেই ছিলি। তবে সুন্দর এই মুহূর্তগুলোর জন্য প্রভুকে ধন্যবাদ। যদি সে তোকে ছেড়ে না যেত তাহলে আমি কখনোই তোর সাথে সোনালি এই মুহূর্তগুলো পেতাম না, কারণ আমি ওর প্রতি এত খুশি ছিলাম, ওর সাথে তোকে বিয়ে দিয়ে দিতাম। কিন্তু কেন যেন ছেলেটা তোর সাথে সম্পর্ক শেষ করে গেল। আমি তোকে অনেক ভালোবাসি মা। এইসব শুনে নীলা রেগে শ্রেয়াকে জিজ্ঞেস করে তুই এতদিন এই অডিও আমাকে কেন শোনাসনি? শ্রেয়া বলে তখন প্রভু তোকে ছেড়ে যাওয়ায় তুই অনেক কষ্ট পেয়েছিলি, তাই ভয় পাচ্ছিলাম যদি আবার এমন হয়। তোর কষ্ট দেখে আমি ওকে কোনোভাবে মাফ করতে পারছিলাম না। নীলা রেগে শ্রেয়াকে এক চড় দিয়ে বলে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তুই কে? আমার বাবার শেষ কথাগুলো আমাকে শুনতে দিসনি বলেই কান্না করতে থাকে। নীলা বলে তুই আমার পুরো জীবন শেষ করে দিয়েছিস, এখন আমি কি করব? শ্রেয়া বারবার সরি বলতে থাকে, কিন্তু এখন এই সরি দিয়ে নীলার কি বা করবে? বর ততক্ষণে মণ্ডপে বসে গেছে, বিয়ের রীতিনীতি শুরু হয়ে গেছে। নীলা তীব্র যন্ত্রণার কষ্ট নিয়ে হন হন করে হেঁটে মণ্ডপের দিকে আসছে। প্রভু শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে, তাই চুপচাপ তাকিয়ে থাকে। নীলার আজও সাহস হয় না যে একটা বার প্রভুর দিকে তাকাবে। অরবিন্দকে দেখে নীলা একটা মেকি হাসি দেয়। এই প্রথম প্রভু লক্ষ্য করে নীলার মুখে হাসি নেই, বরং চোখে পানি। রাজেশকে বলে দেখ ও কান্না করছে। রাজেশ বলে তোর এই খেয়ালি পোলাও বানানো বন্ধ কর, ধোয়ার কারণে হয়তো চোখে পানি এসেছে। নীলা অনেকখানি সাহস জোগাড় করে প্রভুর চোখে চোখ রাখে। প্রভুর তো দম বন্ধ হওয়ার উপক্রম। প্রভু তাড়াতাড়ি রাজেশকে বলে দেখ ও আমার দিকে তাকিয়েছে, ওর চোখ বলছে আমি যেন ওকে এখান থেকে নিয়ে যাই। রাজেশ বলে পাগল হয়ে গেছিস? এই জন্যই বলেছিলাম চলে যাই। কি সব পাগল ছাগলের পাল্লায় পড়েছি। তখনই অঞ্জলি এসে বলে বিশ্বাসই হচ্ছে না যে সব সত্য জানার পরও নীলা বিয়েটা করছে। আমি তোকে গত রাতে সব বলে দিয়েছি। বেচারা প্রভু বোকার মতো বসে থাকে। তখনই শ্রেয়া কান্না করতে করতে বলে আমি একটু আগেই ওকে বললাম ওর বাবা তোমার সাথে বিয়ে দিতে রাজি হয়েছিল, তারপরও বিয়েটা করছে। ধীরে ধীরে বিয়ের সব রীতিনীতি পালন করা হয়ে যায়। ফাইনালি যখন মঙ্গলসূত্র পরানোর সময় আসে সবাই উঠে হাততালি দেয়, কিন্তু প্রভু চোখ বুজে নেয়, কারণ এই দৃশ্য তার পক্ষে দেখা সম্ভব না। সাথে সাথেই তার চোখের সামনে ভেসে আসে নীলার মিষ্টি হাসি, তাদের মধুমাখা সেই সব সোনালী দিনগুলো যা আর কোনোদিনও তাদের জীবনে ফিরে আসবে না। প্রভু চুপচাপ উঠে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বিয়ের গেটের কাছে আসতেই এক দৌড়ে রাস্তায় আসে। তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে গেলে সেভাবেই শুয়ে হাহাকার করে কান্না করতে থাকে। রাজেশ প্রভুর এই অবস্থা দেখে তাকে সান্ত্বনা দেয়। প্রভু প্রীতিকে সব জানিয়ে বলে আমার তোমাকে বিয়ে করতে কোনো সমস্যা নেই, তুমি আমার স্ত্রী হলে আমি আমার সব দায়িত্ব ঠিকভাবে পালন করব, সব ঠিকই থাকবে। তবে আমি নীলার জায়গা তোমাকে দিতে পারবো না, ওর প্রতি যে ভালোবাসা আছে সেটা মন থেকে বের করতে পারবো না। পৃথিবীর স্বাভাবিকভাবেই খেতে খেতে বলে তুমি যে এত সৎভাবে সব কথা বললে সেটা শুনে ভালো লাগলো। আর আমরাই যে প্রথম এভাবে বিয়ে করব এমনও না, অনেকেই আছে ভালোবাসাকে না পেয়ে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করে, তাই আমি রাজি, আমার কোনো সমস্যা নেই। তবে তোমার নীলার এই ডেস্টিনেশন ওয়েডিং এর কথা শুনে আমার
আমারও ইচ্ছা করছে এমন একটা বিয়ে করতে। ব্যাস কয়েকদিন পরেই সবাই চলে আসে এয়ারপোর্টে। রাজেশ দাঁড়িয়ে এদের নব্য লাভ স্টোরির মজা নিচ্ছে। প্রীতি বলে, লিস্টের সব তো প্যাক করেছো তাই না? ও বলে, হ্যাঁ সুইটি বেবি, রাজেশ তো আকাশ থেকে পড়ে। এই ছেলেই না দুদিন আগে এক্স এর বিয়েতে রাস্তায় শুয়ে ভ্যা ভ্যা করে কান্না করছিল, এর মধ্যে এবার বেবিও হয়ে গেল। যাই হোক, দুইজন হাসি খুশি মনে ভেতরে চলে গেলে রাজেশ শ্রেয়ার দিকে হা করে তাকিয়ে মধুর সুরে গিটার বাজায়। শ্রেয়া অবাক হয়ে তাকিয়ে ভাবে এর আবার কি হলো। রবিকে বলে, জীবনে কখন কি সারপ্রাইজ আসে বোঝাই যায় না। তখনই পেছন থেকে নীলা জোরে প্রভু বলে ডাক দেয়। চলে আসলো তো আরেক সারপ্রাইজ। নীলাকে দেখে শ্রেয়া বলে, তোকে না বললাম এখানে আসবি না, তোর বিয়ের মতো এই বিয়েও নষ্ট করবি না। আসলে সেদিন প্রভু চলে আসার পরে সবাই যখন নব্য দম্পতিকে বিয়ের জন্য শুভেচ্ছা দিচ্ছিল, তখন নীলা হঠাৎই জোরে জোরে কান্না করতে থাকে। নীলার এই অবস্থা দেখে শ্রেয়া সে বলে, সব আমার দোষে হয়েছে, তাই সত্যিটা আমিই বলবো। নীলা মানা করলেও শ্রেয়া শোনে না। অনিরুদ্ধ নীলার কান্না দেখে জিজ্ঞেস করে, তুমি কি এখন ওকে ভালোবাসো? নীলা বলে, হ্যাঁ। অনিরুদ্ধ জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ভালোবাসো? নীলা কিছুই বলতে পারে না। অনিরুদ্ধ এক টানে মঙ্গলসূত্র ছিঁড়ে বলে, যদি তুমি মন থেকে আমাকে আপন নাই করো তাহলে এই সুতার কোনো মূল্যই নেই। কোনো মেয়ে এমন জীবন ডিজার্ভ করে না। সারা জীবন ভুয়া কাপল হয়ে থাকা থেকে বন্ধু হয়ে থাকাটাই ভালো। তোমার উচিত প্রভুর কাছে ফিরে যাওয়া। এসব শুনে রাজেশ আর রবি হতবাক হয়ে বলে, মানুষ এত ভালো কিভাবে হতে পারে? শ্রেয়া রেগে জিজ্ঞেস করে, তুই এই বিয়েতে কি করবি? নীলা বলে, এই বিয়েতেও নিশ্চয়ই সঙ্গীত মেহেদি সব অনুষ্ঠান আছে, তাই আমিও বিয়ে শেষ হওয়া পর্যন্ত প্রভুর জন্য অপেক্ষা করব। বলেই দে দৌড়। তখনই হাঁপাতে হাঁপাতে অনির্দেশে বলে, প্রত্যেকের উচিত তার ভালোবাসার জন্য ফাইট করা, আর নীলা আমার সত্যি ভালোবাসা, তাই আমিও নীলার জন্য অপেক্ষা করব। যদি একটা সেকেন্ড চান্স পাওয়া যায়। দাঁড়ান দাঁড়ান, সারপ্রাইজ এখনো শেষ হয়নি। তখনই অঞ্জলি দৌড়ে আসলে সবাই তাকে দেখে আকাশ থেকে পড়ে। সে কিছু বলার আগেই রাজেশ ভেতরে যাওয়ার পথটা দেখিয়ে দেয়। এই মহিলা এখানে কি আশা নিয়ে এসেছে তা তো আমার জানা নেই। মানে এখানে লাভ ট্রায়াঙ্গেল, 4 অ্যাঙ্গেল, এমনকি 5 অ্যাঙ্গেলও হয়ে গেছে। না জানি প্রীতি আর প্রভুর বিয়েতে আর কি কি পাগলামি হতে চলেছে, সেটা হয়তো দেখা যাবে নীলাবুকু এনমেল ইন্নাডি কোবামের পার্ট 2-তে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।